নিরসন দেখতে বলি। আমি ছাত্র জীবনে চাকর ছাত্র থেকে নরখালি শুরু করেছিলাম, নেতৃত্ব দেওয়া ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় কমিটিতে ছাত্র দলে ছিলাম এবং আবার ছাত্র অবসর ছিলাম। চাকরি করছি লন্ডনের ব্যারিস্টারি করতে গেছি, সেখান থেকে এসে আবার রাজনীতি করেছি। আমার জীবনে একটা দলে আমি করছি, সেটি হল বিএনপি বা অংশ ছাত্র দল। আমার জীবনে আর কোনো দল করি নাই। অর্থাৎ আমি ঢাকা ছাত্র পরিষদে আসতে প্রায় 42 বছর আগে এই দল শুরু করেছি। এই দলে অনেক জীবনে অনেকবার গ্রেপ্তার হয়েছে এবং অনেক সময় দিয়েছি, শ্রম দিয়েছি, ঝুঁকি নিয়েছি, অর্থ খরচ করেছি। আজকের এই পর্যায়ে এসে এই চিঠিটা আমি প্রচন্ডভাবে আঘাত করেছি এবং বালক বালক কিনা কাছের কামাল, বালক কাছের কামাল তাকে বলবো, অর্বাচীন বালক। তার এই বক্তব্য সবকিছু মিলেই আমাদের আশ্চর্য করেছে, সব করেছে। বাংলাদেশের যত কাজ আছে সব কাজ আছে, কিন্তু আমি ভূমিকা রেখেছি এককভাবে। আমার শুধু 2-4 জন ভূমিকা বসায় রাখতে পারে নাই। এক সপ্তাহে যে আন্দোলন বলেন, লন্ডনে যাওয়া পর্যন্ত, হাসপাতালে যাওয়া পর্যন্ত আমি গ্রেপ্তার হয়েছিলাম। 1/11 96 পর্যন্ত সারা বাংলাদেশ প্রায় 90% আমি আর আমার সিনেমা এসে মতগ্রহণ করেছি রাজীব আবদার। 2001-11 সময় কোথায় ছিল এই বালক কাছের কামালটা ছিল কোথায়? কোন পথে ছিল সে? ছাত্রদের একটা ফলপদের পূর্ণ ছিল। আর সে এসে হঠাৎ করে দায়িত্ব দিল। কি দায়িত্ব দিল? আমাদের যে সংগঠনটা সভাপতি ছিল, সেটা ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সানুল্লাহ মেয়ে ছিল, আর অনেকেই যারা জল্লাভ সাহেব ছিল, এই সংগঠন ছিল আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং দীর্ঘদিন থেকে আমরা জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কাছের কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসলো, মানার লোক বুঝলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভিন্ন সংগঠন হয়ে গেল না। তাইলে কি হবে? আগের সংগঠন বিলুপ্ত করতে হবে, সাধারণ সভা করে ওই আইনজীবী ফোরাম সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে, করে তারা নতুন নামকরণ আনতে হবে সাধারণ সভা করে। তা করেনি। সে সংবিধানের জাতীয় আইনজীবী ফোরাম সংবিধান অ্যাডপ্ট করতে হবে, সেটাও করেনি। অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম হয়ে গেল যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো, এর কোনো ঘটনান্তর নাই। কারণ জাতীয় আইনজীবী ফোরামের ঘটনান্তর এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই যখন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনে কিছু লিখেছে, এই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু ঘটনান্তর নাই, তাদের এই চিঠির কোন আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এটা একটু ভ্যালু আছে, লিখে আছে। কি হলে যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র প্রেসিডেন্ট হতে চাই নাই। এই বালক কি বালক কাছের কামাল আমার একদিন রাতে ফোন করলো যে ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র প্রেসিডেন্ট ডাকছে। আমি বললাম যে সমস্যা ভাই, আমাকে সিনিয়র প্রেসিডেন্ট ডাকলে কেন? আমি তো ওদের চাই না, আমি তো দলের যুগ্ম মহাসচিব আছি বিএনপি, আমি এই পদে যেতে চাই না। দয়া করে আমার নাম্বার দেবে না, আমার নাম্বারটা রাখতে পারো, অন্য কথা রাখতে পারো। তাই একজন জানবো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
কোনো রেফারেন্ডাম দিয়ে বললো না আমরা রাখছি রাখলাম যে আমরা রাখতে আমি রাখতে চাই না, থাকতে চাই না, তারপর রাখছি। আবার একদম বাদ দিয়ে কিন্তু কি করলো, আমাকে 1.5% কর, আমার যে সোসাইটিতে বিলং করি সুপ্রিম কোর্ট আইনজীবী আমাকে হেয়ার প্রতিবন্ধ করলো, হেয়ার প্রতিবন্ধ। এখন এই কাছার কামালের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কিনা, আমি যেদিন দায়িত্ব নিয়েছি 4 তারিখে দায়িত্ব নেওয়ার আগে একটা মত বিনিময় সভা করছিল, সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব ওয়াকা দিচ্ছে, সরকার ওয়াকা দিচ্ছেছিল, বলছেন নিশ্চয়ই নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করতে এই সে কাছার কামা, ভালো কাছার কামা, সে সরকারের পক্ষে ওয়াকা দিয়েছিল সকল পদ। আমরা যদি ভোট গণনা হতো, আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 12 জনে 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই আমাদের মনোনয়ন দেশে 14 জনকে, আমাদের জাতীয় ঐক্য, এখানে অন্য দলও আছে, পল্টনের বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জনগণের শব্দ পপুলার লিডার যারা তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সেই মিটিং এ বলেছিলেন যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয় লক্ষ্যে যা যা করে দরকার সবই আমরা করব, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ। এবং তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান কোন কিছু বলেন, উনি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না, উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না, এই বালক কাশেমের আমাদেরকে। আর আমরা যদি না দিতাম, আমরা যে ভোট গণনা দিতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইত, ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হইত, আরো শক্তিশালী হইত। কিন্তু এই বালক কাশার কামাল কার সঙ্গে আঘাত করে যে শুরুতে সমগ্র প্রশ্ন আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দাও, কি ঘাটতে সরকার ঘাটতে, সরকারকে জিতে যাওয়ার জন্য জানাতে। ভাই আমরা তো এমনি, আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের মধ্যে সরকার এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি। জনাব তারেক রহমান যুদ্ধ করেন আমাদেরকে, নামিয়েছেন ভোট যুদ্ধে, আমরা যুদ্ধ করেছি এবং তার ষড়যন্ত্রের জন্য কিন্তু তার কোনো ইচ্ছা কিন্তু প্রতিফলিত হয়নি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, জনাব তারেক মনে যে সে গুসা ছিল, রাগ ছিল ওই বালক কাছার কামাল, কেন নির্বাচনে যাবে। আমাদের নমিনেশন ঘোষণা করে পল্টন অফিসে জনাব তারেক রহমান, এই কাছার কামাল বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সেক্রেটারি দাবিদার, সে লোকজন নিয়ে চলে গেছে সাতক্ষীরা, ইলেকশন করবে সে, তাহলে এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব নির্বাচন করবে, সে কিন্তু লোকজন সব নিয়ে চলে গেছে সাতক্ষীরা, তারপর অবকাশে, তারপর ইয়েতে যশোর, খুলনা, বাগেরহাট, সেখানে অবকাশে চলে গেছে, সেটা কি লোকজন নিয়ে অনেক লোকজন নিয়ে চলে গেছে। এটা কি প্রমাণ না সে নির্বাচনে জাতীয় আইনজীবী ফোরাম কন্টেস্ট করে সেটা যায় না সে, এবং তারেক রহমানের যে প্যানেল ঘোষণার বিরুদ্ধে সমর্থন দিয়েছিল। এই পত্র একটা স্টেপ দুই হলো, আপনারা জানেন এখানে ভোট আমরা করলাম, আমরা যাই হোক না, যুদ্ধ করছি, ভোট কিন্তু আমরা বর্জন করে নেই,
কেউ আপনি শুনেছেন আপনারা কে ভোট বর্জন করতে পারে বা রেজাল্ট বর্জন করতে পারে? ভোট করে ভোট অ্যাকসেপ্ট করে করোনা বর্জন করা হাস্যাস্পদ। সেটা এই বালক, অনভিজ্ঞ বালকের কিন্তু এই কাজ। সে কিন্তু ভোট গণনা, তাও কি কোইন্সিডেন্স দেখেন, আগের দিন আমাদের জন্য সেক্রেটারি প্রার্থী একজন স্বতন্ত্র পার্টির যুদ্ধকে সমর্থন দিয়েছে, যারা হলরুমে ছিলেন তারা জানেন, এবং আমি তাকে বলছিলাম বসার জন্য। তো সে বলে না না, যুদ্ধে আপনি সমর্থন দিতে হবে। 6 বছর ধরে সে চলে গেছে এবং 38 মিনিট ভিডিও আছে, 5 সে কথা বলছে। সেখানে নির্বাচন কমিটি একবার যুদ্ধকে দিল, যুদ্ধকে ঘোষণা দিল যে কোনো বাড়তি নেই। পরবর্তী পর্যায়ে আবার মারামারি, আওয়ামী লীগের আরেক গ্রুপকে এই গ্রুপে মাঠ করে বাইক করেছে, সেগুলো কিন্তু এই যুদ্ধকে ঘোষণা দিল। এরপরে আবার কি হলো, হঠাৎ করে এটা জানে আমাদের লোক যেখানে হচ্ছিল স্টেজ ছাড়া ছিল তার জানে। ওই আমাদের একজন প্রার্থী বললো যে আপা আপনার ঘোষণা হয়ে গেছিলেন, সেক্ষেত্রে বাস করে নিয়ে দেন না। তুই দিয়ে গেলে কি বলছিস, আমি আগের বলছি বাস নিয়ে গেল সে হ্যাঁ। পরে বাসা প্যাক করে নিয়ে আসলো এখানে, ওটা ইনটেক ছিল, সিল করা ছিল, জন্য আমরা লেগেছি। এখন আসেন ওই প্রার্থীর উদ্দেশ্য ছিল, সেও এই বালকের এই বালক নেতা কাছের কামালের কিন্তু শিষ্য ছিল, যে যুদ্ধকে সমর্থন দিয়ে বাসু নিয়ে গেলে ভোট বন্ধ হয়ে যাবে নাকি। ফার্স্ট স্টেপ সরকারের স্বার্থে, এর আগে আমলের কেন ছিল, এটা করলো, দেখলো এটা ফেল করলো, বাক্স ব্যাক করে আসছে। পরবর্তী শনিবারে 12টার দিকে সম্ভবত ইলেকশন কমিশন মেসেজ দিলে 1টার সময় গণনা, আর 10-15 মিনিট পরে কিন্তু এই বালক নেতা কাছার কামাল কি করলো, তার নির্দেশে মেসেজ দেওয়া হলো আমাদের ভোটের কালকে ভোট গণনা যাবো না। সেখানে আমরা কত 12টা টেবিলে গণার পরে আমরা প্রায় 13 জন, আমরা 14-13 জন আগাইছিলাম। সেখানে এই ভোট করে কনসিডেন্ট কি 10 মিনিট পরে দিল, ইলেকশন কমিশন দেশের টাইমটা ধরে 10 মিনিট পরে কিন্তু মেসেজটা দিল। অর্থাৎ আওয়ামী লীগ ওয়াকাবত দেওয়া, মানে আমাকেও ওয়াকাবত, আমার ভোট ওয়াকাবত দিয়েছে, কিন্তু পারেনে হয়তো ভোট বেশি দিয়েছে। আমার আইনজীবীরা আমাকে হয়তো অসুস্থ ভালোবাসে, আমার 4 জনকে আমরা দিচ্ছি। সেকেন্ড কনস্পিরেসি, থার্ড কনস্পিরেসি এটা ফেল করলে বল এখন চিন্তা করে দায়িত্ব দেবেন না, এখানে শপথ আছে নাকি? যাচ্ছি করতে সরি, আরো সুন্দর আরো 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 মজার জিনিস আছে পরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন যেটা হলো তার যেটা হলো করতে পারবেন না। 3বার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কায়সার কামার অবস্থা। সে কখনো জাতীয় আইন জীবন করে নাই, এসে নেতা। এখন এই লোকের মধ্যে একটা কথা বলতে চাই, কত বলছে গোয়েন্দা সংস্থা, বলছে গোয়েন্দা, আপনার লাস্ট মিটিংয়ে ছিলেন, গোয়েন্দা সংস্থা আপনাকে উপস্থিত আমরা সাংবাদিক করছি 7 তারিখে। কারেক্ট, ওদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ থাকতে পারে বালক নেতার সাথে, কাছার কামার সাথে। সে বলতে হবে কোন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে সেদিন এই সংবাদ সম্মেলন হয়েছিল, নামটা প্রকাশ করতে হবে। এবং আমি মনে করি সাংবাদিক বিতর্কিত করেছে, সুপ্রিম কোর্ট বিতর্কিত করেছে। 1 2 হলো সে হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে, আমি অনেকদিন আমার মানে আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সেই সুপ্রিম কোর্টে জামিনের জন্য একটা এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে হাসপাতালের সামনে এক স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করেছে। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আবার সুপ্রিম কোর্টের লয়ার, সেটা হাত ধরে পাইছে তার গাড়িতে, তার গাড়িতে হাত ধরে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটিয়েছে, তার সব কাপড় খুলে দিচ্ছে। আপনারা জানেন অনেকে এই কাছে মানে পরবর্তী পর্যায়ে
আমরা চেষ্টা করছিলাম যে লয়ারকে বানাতে, যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কলাবাগান থানায় ছিল এবং তার জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে, সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে সে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যেতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীকে দিতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছে। এসে আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছে, দেখবেন যেই লোক এত নদী স্কলার আর শুরু করে ধরা বরস কে লেগে নাকি মারি কাছে কে লেগে সেই তোমার নেতা হয়, সেই তোমার এটা শিক্ষিত, এই শিক্ষিত দেখছে আয় ব্যারিস্টার কামাল পেয়েছেন নাকি এটা, সেটা বলছে দেখছে আচ্ছা, সে বলছে লাস্ট সেপ্টেম্বর বলছে আমি I will not indulge myself in any activities that may interfere with the family affairs of the informant case in any manner. সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম জুডিশিয়ারি আন্ডারটেকিং দিয়ে এই লোকটা যেতে পারিছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট, জাজমেন্ট এখানে লেখা আছে, সেখানে স্বীকার করেছে মাহমুদ সাহেব তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং দিয়েছে। সেই লোক আত্মস্বীকৃত অপরাধী এবং এই জাজমেন্ট আছে আপনার পাশে, সেই লোক কি হবে? আইনজীবীদের নেতা না, নৈতিক স্খলনের কারণে সে আইনজীবী, সুপ্রিম আইনজীবীদের সদস্য তার থাকায় এই লোকটাকে চলে বলে কৌশলে, সেই লোকটা এখন আইনজীবী, বাংলাদেশের আইনজীবী। আমি মনে করি সে বাদে আইনজীবীর না, বঙ্গবন্ধু আইনজীবীদের পরিষদ কিন্তু কোথাও দেখা হচ্ছে না, কোন আইনজীবী সংগঠন তার দেখা হচ্ছে এই লোকটার। এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে এই আইনজীবী তার স্ত্রীকে সে এরপর সে বরাদ খারাপ করেছে। সে সুপ্রিম কোর্টে সে যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ করার পর এবং সেখানে এবং ডিপোর্ট দিয়ে দিয়েছে, দেখে যোগাযোগ খবর পাওয়ার আইনজীবী ডিপোর্ট দিয়ে দিয়েছে। এই লোকটা এখন ওকে বিয়ে করছে, এই যে যেখানে সুপ্রিম নির্দেশ আছে সে কাছে যেতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ দেবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাজ করে নাই, আবার সাত দায়িত্ব আছে। এটা তার নোটিস করার। এছাড়া এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিল আছে সেটা চার্জ ফ্রি হয়ে গেছে, তার বিরুদ্ধে অভিযোগ এই যে মানে মহিলাকে উত্তেজিত করা, অপেক্ষ করা, পরবর্তী সব এই অভিযোগের বিরুদ্ধে তার চার্জ ফ্রি হয়ে সুপ্রিম কোর্টে ইয়াতে বার কাউন্সিলে। এখন চার্জ ফ্রি করে মানে প্রাইভেসি অভিযোগটা প্রমাণিত হবে আর স্বীকার করতেছে সে আন্ডারটেকিং দিয়ে কোনো স্বীকার করে তো সেই লোকটা কি হবে? এই যে এত খারাপ লোক, নৈতিক স্খলন জড়িত এবং মিথ্যা কথা বলে, অনভিজ্ঞ এবং এটা সরকারের চিতানের জন্য এখানে একটা ষড়যন্ত্র করছে, সেই লোকটা কি হবে? যাতে ইনফরমেশন রাখতে পারে আপনারা বলেন। আমি মনে করি এটা বিএনপি স্থায়ী কমিটির সামনের সদস্য যারা আছেন অনুরোধ করবো তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচনে সে কিভাবে সরকারের বিচারের জন্য আগ্রহ পাইছিল এবং ষড়যন্ত্র করেছিল সে তদন্ত করা হোক। আর ব্যক্তিগত সুপ্রিম কোর্টে এসে আরেকজনের প্রকারে যাবে না, দেখুন দিয়েছে সে লঙ্ঘনের জন্য নতুন ষড়যন্ত্রের কারণে তাকে আমি মনে করি দল থেকে টাকা রাখা উচিত না। আমি আপনাদের যারা চাকরি আইনজীবী করেন, যারা
শহীদটাকে বিশ্বাস করেন, যারা আমাদের প্রিয় নেতা, যারা তারপরে শ্রদ্ধা করেন, আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সাথে আছেন, তারা আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন, একত্রিত হন। এই কুলাঙ্গার সরকারের এজেন্টকে শুধু এখানে তাকে পরিত্যাগ করুন, তাকে দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান, সাধারণ সভা করেন এবং এই কুলাঙ্গার যেন সুপ্রিম কোর্টে আমাদের 2500-2600 মহিলা প্র্যাকটিস কাজ করে, মহিলা আইনজীবী কাজ করে। এই কুলাঙ্গার কোন সময় তার ক্ষতি করে কোন মহিলার, এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধান হয়ে যান, ঠিক আছে? এবং আমি এই কুলাঙ্গারকে এখান থেকে কল থেকে বহিষ্কার করার জন্য আশা করি আপনারা চেষ্টা করবেন এবং সমাজের ভোট দেবেন না। আমি কখন দিলাম প্রথম দেখছি কি